আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আগামীকাল থেকে কার্যকর। বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ, অবাস্তবায়নযোগ্য বলছে বিরোধী দল। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। 60,000 কোটি টাকার প্রণোদনা, ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। যদি আমরা সুদের হার কমাতে পারি তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবসায়ীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড, সঙ্গে 2 লাখ টাকা জরিমানাও করেছে আদালত। রায়ে সন্তুষ্ট নয় বাদী ও আসামি পক্ষ কেউই। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার শহীদ মিনারে গার্ড অব অনার। 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1750। এখনও ধ্বংসস্তূপের নিচে আছে অনেকে, আহত 5,000-এর বেশি মানুষ। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। আগামীকাল থেকে এই বাজেট কার্যকর হবে। 3 সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর আজ কণ্ঠভোটে বাজেটটি পাশ হয়। 11 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। এরপর টানা 3 সপ্তাহ বাজেটের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। সোমবার সংসদে অর্থ বিল 2026 পাশ হয়। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত মঙ্গলবার সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। এটি দেশের 55তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। বাজেট পাশের আগে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্যদের বিভিন্ন মতামতের গুরুত্ব দিয়ে বাজেটে তিনি কিছু পরিবর্তন এনেছেন। বলেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যেই এই বাজেট প্রণীত করেছে সরকার। প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। তবে এই বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য বলছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে বাজেট পাশ হলো, এটা একটা বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাস্তবায়নের পরিকল্পনা এই বাজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই। তথাপিও যেহেতু বাজেট পাশ হয়েছে, আমরা সরকারের সামনে 1 বছরের কার্যক্রমকে আমরা পর্যবেক্ষণ করতে চাই। অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। আমরা আমাদের এই জনগণের কনসার্নগুলোকে যাতে করে ভবিষ্যতে দেখা হয়, এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মঙ্গলবার মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা মোট 1,342টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন। তবে কণ্ঠভোটে সকল প্রস্তাবই নাকচ হয়ে যায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতিগত সুদের হার 10% বহাল রাখার মাধ্যমে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে শিল্প, কৃষি এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক বলছে 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 11.7%। কঠোর মুদ্রানীতির ফলে চলতি বছরের মে মাসে তা কমে দাঁড়িয়েছে 9.4%। এ কারণে সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান বহাল রাখা হয়েছে। আমাদের একদিকে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট কমানোর একটু সুযোগটা কমে গেছে। সো আমরা এখন আসলে মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যে এটা ইন্টারেস্ট রেটটাকে কিছুটা কমানো যায় কিনা। তবে ঘোষিত মুদ্রানীতি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নয় বলছেন অর্থনীতিবিদরা। তো দিন ধরে যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি সেটা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক, তো সেটার কারণে তো সেটা সুফল আসছে না। উচ্চ মূল্যস্ফীতি তো আছেই, বরং সেটাকে আরও উস্কে দেবে। আমরা এবার একটু চিন্তা করছিলাম যে অন্তত কিছুটা হলেও যদি আমরা সুদের হার কমাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবসায়ীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেবে। বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু আসলে এই গতানুগতিক পথেই হাঁটছে। তো সেটা দিয়ে আসলে আমার মনে হয় না যে মূল্যস্ফীতি কমবে, বরং বিনিয়োগটা কমে যাবে। অন্যদিকে ঘোষিত প্রণোদনা প্যাকেজের রাজনৈতিক ব্যবহার এড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। কোভিডের সময়ে 20,000 কোটি টাকা বন্টন করতে গিয়ে তারা হিমশিম খেয়েছে, তো তার প্রায় 3 গুণ। তো এখন এই বিপুল পরিমাণে যে অর্থ, সেটা কিভাবে আসলে এই ব্যাংকগুলো পরিচালনা করবে? অতীতের যে সমস্ত যে সংস্কৃতি, অপসংস্কৃতি, তো সেটার মধ্যে তারা পড়ে গেলে আবার সেই ব্যাংক ব্যবস্থা কিন্তু পুনরুদ্ধারের জায়গা সংকুচিত হয়ে যাবে। একই সাথে ভালো ও দুর্বল ব্যাংকের জন্য ভিন্ন ধরনের নীতির কারণে ব্যাংকিং খাতে ভারসাম্যহীনতা ও অতিরিক্ত চাপ তৈরির ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক এই মন্ত্রীকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তবে রায়ে বাদী ও আসামি পক্ষ কেউই সন্তুষ্ট নয়। 2024 সালের জুলাইয়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সারা দেশের মতো কুষ্টিয়াতেও তীব্র আন্দোলন হয়। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তাদের দমনে সরকার কঠোর হয়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। আমি বলতে চাই, এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি, উচ্চ আদালত থেকে প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন। এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে, সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব, এবং আমরা বিশ্বাস করি যে সেগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। ট্রাইব্যুনালের রায়ে সাক্ষ্য ও আইনের যথাযথ মূল্যায়ন ও প্রয়োগ হয়নি বলে মনে করে আসামি পক্ষ। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে কারাগারে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই তথ্যমন্ত্রী। 2024 সালের সেই উত্তাল সময়ে কি ঘটেছিল কুষ্টিয়ায় তা আদালতে শুনেছেন বিচারকেরা। সাক্ষীরা তুলে ধরেছেন ঘটনার বর্ণনা, প্রসিকিউশন তুলে ধরেছেন তার প্রমাণ, আর আসামিপক্ষের আইনজীবীরা দিয়েছেন তাদের যুক্তি। সেই সব কিছুর বিচারিক মূল্যায়ন করে এসেছে আজকের এই রায়। আর এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের 7ম কোনো রায়ের শেষ হলো বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মামলার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। কি বলছেন তারা, চলুন দেখে আসি আজকের জনতার কথায়।
2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে উস্কানিদাতা ও সম্পৃক্ততার কারণে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া চলছে সেটার অংশ হিসাবে, ধারাবাহিকতা হিসাবে আজকে আরেকটি মামলার রায় হলো। আসলে আমরা চাই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হোক এবং এই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয় সেটা আমাদের প্রত্যাশা। কোনোভাবেই যেন এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ না হয়। ফ্যাসিস্ট আমলে ওরা যে অত্যাচার করছে বা যে আকাম যেগুলো করছে, এটার জন্য তো আসলে 10 বছরের সাজা মানায় না। এখানে আরও বেশি সাজা হওয়া উচিত ছিল এবং আরও কয়েকটা মামলায় মনে হয় খালাস দিয়ে দিছে। তো এটা তো খালাস পাওয়ার যোগ্য না। সে একদিক দিয়ে বলতে গেলে সন্তুষ্ট, আবার অন্য দিক দিয়ে বলতে গেলে সন্তুষ্ট না। কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যারা হচ্ছে মন্ত্রী ছিল এবং এমপি ছিল এবং হচ্ছে যারা রানিং ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং 17 বছর যারা নিপীড়ন জুলুম করছে, স্বৈরশাসনগিরি করেছে, তারা আসলে 5ই আগস্টের পরে প্রত্যেকটা নেতাকর্মী হচ্ছে গিয়ে এই দেশের শত্রু এবং হচ্ছে এরা সবাই পাশে ডিজার্ভ করে। হ্যাঁ, আমি খুশি। সে গণ উদ্যানে আপনার ছাত্র আন্দোলনের সে একজন নেতৃত্বকারী, হত্যার নেতৃত্বকারী ছিল। সেই জন্য আদালতে যে রায় দিয়েছে তা আমরা সন্তুষ্ট, অনেক খুশি, আশাবাদ। হাসানুল হক ইনু তো মানে হাসিনার একান্ত সহযোগী ছিল, ফ্যাসিস্টের একান্ত সহযোগী। সেই হিসাবে 10 বছরের কারাদণ্ড দেওয়াটা অনুচিত। এটা আরও শাস্তিটা বৃদ্ধি করা উচিত ছিল। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শত শত মানুষের ফুলেল শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দফা জানাজা শেষে এই শিল্প সারথীকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জীবনের বেশিরভাগ সময় পুতুল নাচের সুতোয় আনন্দ বুনেছেন, রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন জীবনের জয়গান। তিনি আজ নিশ্চল, নিথর। শিল্প সংস্কৃতির গুণীজন মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সহকর্মী, ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসেছেন বাংলাদেশের পাপেট সম্রাটকে শ্রদ্ধা জানাতে। তার প্রয়াণে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। কলিম সারাবির নেতৃত্বে মোস্তফা মনোয়ার, জামান আলী সহ আরও অনেকেই টেলিভিশনের সমস্ত কাগজপত্র, নিয়োগপত্র সমস্ত কিছু বাংলায় করলেন। ভাবতে পারেন আইয়ুব খানের দুর্দণ্ড প্রতাপের মধ্যে দিয়ে এই বাংলায় সমস্ত অফিস আদালত চালানো। টেলিভিশনকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে মোস্তফা মনোয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। 1952 সালে নবম শ্রেণীতে পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে জেল খাটেন। পাকিস্তান আমলে কর্মক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিলেন প্রতিবাদী। তার এই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের যারাই বরেণ্য আছেন তাদের সকলের ভূমিকা, তাদের সকলের অবদান, তাদের সকলের সৃষ্টিশীলতা, এইগুলোকে আমরা সংরক্ষণ করব। পাকিস্তান আমলে বিটিভি যাত্রা শুরু করলো এবং সেই টেলিভিশনে তারা এমন কিছু প্রবর্তন করলেন যেটা মুস্তফা মনোয়ার যেটার অন্যতম প্রতিকৃত ছিলেন। বিশেষ করে ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান এবং তার সঙ্গে নবীনাদের অন্তরে শিল্পের বাণী পৌঁছে দেওয়া। যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃষ্টিশীল, সৃজনশীল মানুষের মন থেকে আসে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সব্যসাচী এই শিল্পীকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। রং, তুলি আর ক্যানভাস ছাড়িয়ে যিনি পাপেটের সুতোয় প্রাণ দিয়েছিলেন নির্জীব পুতুলকে, তিনি মুস্তাফা মনোয়ার। আজ তিনি অমৃত লোকের যাত্রী হলেও রেখে গেছেন এক জীবন্ত সৃষ্টি জগৎ। তার সেই জাদুকরী শিল্প ও কর্মের আলো ফুরিয়ে যায়নি, বরং তা বেঁচে থাকবে আগামী প্রজন্মের প্রতিটি হৃদয়ে, প্রতিটি শিশুর হাসিতে এবং দেশের শিল্প চেতনায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
উত্তরের 2 জেলায় বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে কুড়িগ্রাম ও নওগাঁর নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাচেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বর্তমানে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি বেড়েছে। ফলে আত্রাই ও ছোট যমুনা নদীর বেড়ি বাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঢাকার ধামরাইয়ে 3 কক্ষের একটি বাসা, যেখানে একটি পরিবারের সদস্যদের সঙ্গে কমপক্ষে 130টি বিড়াল ও 10টি কুকুর একত্রে বসবাস করছে। এই পরিবারটির পশুপ্রেমের কথা জানবো এবার। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ ফুটনগর গ্রামে। একজন পশুপ্রেমীর গল্প শোনাতে আমি এখানে হাজির হয়েছি। এই পশুপ্রেমীর নাম হচ্ছে রিদিমা জামান রিমি। এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে তিনি 130টি বিড়াল এবং 10টি কুকুর তিনি লালন পালন করেন। সর্বপ্রথম আমি 2018 সালে একটা রাস্তায় বিড়াল পাই। তাকে আমি নিয়ে আসি পালার জন্যই। তার নাম ছিল নিশু। তো গত মাসে সে মারা গেছে। টানা 9 বছর সে আমার কাছে ছিল। তো তাকে রাখার পর থেকেই আমার অ্যানিমেলদের প্রতি ভালোবাসার শুরু। এতগুলো বিড়াল এবং কুকুরকে কিভাবে রিমি এবং রিমির পরিবার সামলান সেই বিষয়গুলো তাদের মুখ থেকেই শুনবো। খাবার দেওয়া হয় দিনে 3 বার। সেটা বিকেলবেলা ওরা হালকা নাস্তা হিসেবে ড্রাই ফ্রুট পায়, আর 2 বেলা মাছ সেদ্ধ দিয়ে আর মাংস সেদ্ধ দিয়ে ভাত মাখায় দেওয়ার চেষ্টা করি। পার ডে হিসেবে আপনার 2800 থেকে 2900 টাকার খরচ পড়ে। আমি অ্যানিমেল রিলেটেড গ্রুপগুলো থেকে কিছু কিছু ফান্ডের ব্যবস্থা করি, যেখানে অনেক অ্যানিমেল লাভাররা আছে যারা ওদেরকে সাহায্য করে। 70% আমার নিজের আর্নিং, যেটা আমার চাকুরি প্লাস ফোস্টার থেকে আসে। আর কিছুটা যখন আমি একদমই না পারি, বিশেষ করে ট্রিটমেন্ট জিনিসটা অনেক কস্টলি আমাদের দেশে, সেটা আমি ফান্ডিংয়ের মাধ্যমে চেষ্টা করি। আমি চাই যে ওদের সবথেকে বেশি যেটা দরকার সেটা খাবারের আগে প্রয়োজন সুষ্ঠু বিচার। কারণ আজকাল আমাদের দেশে প্রচুর পরিমাণে কুকুর বিড়ালের প্রতি বা বন্য প্রাণীগুলোর প্রতি অবিচার হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকুই আবেদন যে সে যেন এই অ্যানিমেলদের নিষ্ঠুরতার জন্য কঠোর একটি আইন করে। হ্যামিলনের বাসিওয়ালার মতো রিমির পিছে ছুটছে শত শত বিড়াল। এটি অভাবনীয় একটি দৃশ্য। সমাজের উচ্চবিত্ত যারা রয়েছে তারা যদি এই রিমির মতো পশুদের প্রতি এগিয়ে আসে, তাহলে ভালো থাকবে পশুরা, ভালো থাকবে পৃথিবী। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ধামরাই, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1750 জনে। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদেরকে জীবিত উদ্ধারের আশা কমে যাচ্ছে। এই ভূমিকম্পে 5000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহীনের সংখ্যা 16,000-এর মতো। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ 30টি দেশের কাছ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছে। কতজন মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে তা স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে খোলা ওয়েবসাইটগুলোর তথ্য মতে প্রায় 45,000 মানুষ এখনও নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। নিউজরুম থেকে এই বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শিশির। একাধিকবার চুক্তির শর্ত পরিবর্তন, স্থান পরিবর্তন, তারিখ পরিবর্তন, এসব করে শেষ পর্যন্ত যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি স্বাক্ষরিত হওয়ার পরে বেশ কিছুদিন মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল। তারপরে আবারও একটি কার্গো ভেসেলকে আক্রমণকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সহিংসতা, অনিশ্চয়তা সেটি শুরু হয়েছে। এই যে দুই পক্ষের মধ্যে যে এখন যতগুলো বিষয় তাদের মধ্যে সমঝোতা হয়েছে, শেষ পর্যন্ত এসে একটি বিষয় আটকে গিয়েছে। সেটি হচ্ছে হরমুজ প্রণালীর যে পরিচালনা, এটির যে অপারেশন, সেটি কারা করবে, কিভাবে করবে, সেটি নিয়ে আসলে একটি দ্বন্দ্ব তাদের মধ্যে শুরু হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে আরবের যে আরব পেনিনসুলা, এই পেনিনসুলাতে আসলে এই যে সৌদি আরবের এই পাশটি, এটি হচ্ছে বাবেল মানদেব, এবং এই যে জায়গাটি, সরু যে জায়গাটি, এটি হচ্ছে আসলে হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালী আপনারা বুঝতেই পারছেন যে কৌশলগত কারণে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে
এই যে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান, এই সবগুলো দেশের জন্য একটি মাত্র সরু পথ তাদের জলপথের জন্য, যাতায়াতের জন্য, এটি হচ্ছে হরমুজ প্রণালী। এটি ইরানের দাবি হচ্ছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করবে এবং এখানে ফ্রান্স একটি প্রস্তাব দিয়েছে তাদেরকে যে ওমান এবং ফ্রান্স তারা যৌথভাবে এটার যে মাইন অপসারণ এবং এটার যে পরিচালনা সেটি করবে এবং আমেরিকার তরফ থেকেই মূলত এ ধরনের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এক পাশ হরমুজের একটি পাশ ইরান পরিচালনা করবে, আরেকটি পাশ পরিচালনা করবে ওমান, যার সহযোগিতা থাকবে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এই বিষয়টি নিয়েই মূলত তাদের আপত্তি এবং এই যে সৌদি আরব বা এই যে আরব পেনিনসুলার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জলপথ, একটি হচ্ছে বাবেল মানদেব এবং আরেকটি হচ্ছে এই যে হরমুজ প্রণালী, এই দুটি এখন ইরান এবং ইরানের মিত্রদের দখলে রয়েছে। সুতরাং সেই দিক থেকে যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে তাদের জন্য আসলে এটি একটি বেশ বড় সংকট, বড় পরাজয়, কারণ বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পথ এই মুহূর্তে রয়েছে ইরানের নিয়ন্ত্রণ এবং ইরান চায় একচ্ছত্রভাবে তারাই এই পথগুলো নিয়ন্ত্রণ করবে, বাকিদের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এটি নিয়েই মূলত দর কষাকষি হচ্ছে, আবারও শুরু হয়েছে এবং আজকে মঙ্গলবার কাতার একটি বৈঠক হওয়ার কথা গতকালকে থেকে আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে এরকম কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই, বরং তারা হচ্ছে যে তাদের যে জব্দ করা অর্থ ছিল কাতারে বা বিভিন্ন যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে, সেই সব বিষয়ে কীভাবে ছাড় দেওয়া যায় সেটি নিয়ে মূলত আলোচনা করার জন্য তাদের একটি প্রতিনিধি দল কাতারের দোহায় যাবেন। এর সাথে যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ট্রাম্প যে আলোচনার কথা বলেছেন তার কোনো সম্পর্ক নেই বলে তারা জানিয়েছে। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের নকআউট পর্বে এবার ফেভারিট ফ্রান্সের সামনে আন্ডারডগ সুইডেন। রাউন্ড অফ 32 এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। আর এক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে স্বাগতিক মেক্সিকো। এই খেলাটি শুরু হবে বুধবার সকাল 7টায়। 2018 বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2022 বিশ্বকাপের রানার্স আপ দেশ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার তারা। গ্রুপে লেস ব্লুজ পূর্ণ 9 পয়েন্ট নিয়ে স্থান করে নেয় নকআউট পর্বে। পাশাপাশি গ্রুপ পর্বে খেলায় ফ্রান্সে করা 10 গোলও এবারের আসরে সর্বোচ্চ দলীয় স্কোর। বিশ্বকাপের মাঝে মায়ের মৃত্যু হয় ফ্রান্সের কোচের। শেষকৃত্য শেষে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দিদিয়ের দেশম, তার কৌশলে তৈরি এমবাপ্পে, ডেম্বেলেরা। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও সুইডেন এর আগে মুখোমুখি হয় 23 বার, তাতে ফ্রান্সের 12 জয়ের বিপরীতে সুইডিশদের জয় 6টি, বাকিগুলো ড্র। ফরাসিরা দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন আর সুইডেন একবারে রানার্স আপ, অথচ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম দুদেশ পরস্পরের বিপক্ষে খেলবে। লা ব্লুজ র্যাঙ্কিংয়ে এখন 2 নম্বরে, প্রতিপক্ষ সুইডেনের অবস্থান 36তম। এই ম্যাচে দু দলে আক্রমণ ভাগের লড়াই জমে উঠতে পারে। ফ্রান্সে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে ও মাইকেল ওলিসের মতো তারকা। সুইডিশদের আছে ভিক্টর ইয়েকেরেশ ও আলেকসান্ডার ইসাকের উপর নির্ভরতা। এবারে বিশ্বকাপে আবারও উঠেছে মেক্সিকান ওয়েভ। মাঠের খেলায় সে হৃদয় দোলানোর ঢেউ তুলছেন খেলোয়াড়রা। হুলিয়ান কুইনোনেসদের বিরুদ্ধে টানা 3 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে সেরা 32-এ জায়গা করে নেয় সহায়োজকরা। ইকুয়েডরের রেকর্ড বিশ্বকাপে তেমন নজর কাড়া নয়। 2002 সালে শেষ 16তে খেলেছে তারা। দু দলের 28 পরে দেখায় একচ্ছত্র আধিপত্য মেক্সিকোর। দ্য ট্রাইদের জয় 4টি, ড্র হয়েছে 7 ম্যাচ। তবে গেল 5 বছরে 3 বারে দেখায় ইকুয়েডরকে হারাতে পারেনি মেক্সিকানরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এরই সাথে শেষ করব রাতের দীপ্ত সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আগামীকাল থেকে কার্যকর। বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ, অবাস্তবায়নযোগ্য বলছে বিরোধী দল। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। 60,000 কোটি টাকার প্রণোদনা, ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। যদি আমরা সুদের হার কমাতে পারি
তাহলে সেক্ষেত্রে এটা ব্যবসায়ীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড সঙ্গে 2 লাখ টাকা জরিমানাও করেছে আদালত। রায়ে সন্তুষ্ট নয় বাদী ও আসামি পক্ষ কেউই। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। শহীদ মিনারে গার্ড অব অনার, 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1750। এখনও ধ্বংসস্তূপের নিচে আছে অনেকে, আহত 5000-এর বেশি মানুষ। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।